দাদা কেমন আছো? প্রথমেই অনেকদিন পর থার্ড টাইম তোমাকে পেলাম আমি, এটা আমার কাছে লাকের ব্যাপার। আমারও ভীষণ ভালো লাগছে শ্যামদাকে আমি এই নিয়ে থার্ড টাইম না, পাচ্ছি। কেমন আছো বলো? খুবই ভালো। তোমার লাকের ব্যাপার না, আমার তোমার সাথে কথা বলতে খুব ভালো লাগে। বুঝলে শুভনীল, তোমার সাথে মানে এটা থার্ড টাইম ইন্টারভিউ হচ্ছে, আর প্রত্যেকবারই এনজয় করেছি। আশা করছি এবারও খুবই এনজয় করব। তো এখন আমি দেখতেই পাচ্ছ গাড়ির মধ্যে বসে আছি। তো আর এতটাই তোমার সাথে কথা বলতে ভালো ভালো লাগে যে আমি গাড়িটা দাঁড় করিয়ে ভাবলাম তোমার সাথে কথা বলি, তারপর বাড়ির দিকে এগোবো। দাদা, আরো তুমি হ্যান্ডসাম হয়ে গেছো। বলছো? তোমার কালকে আমি বড়বাদে সাকিব স্যারকে তো দেখেছি, সাথে সাথে কিন্তু হুম। আমি তোমাকেও দেখেছি, বারবার নোটিস করেছি তুমি যখন হেঁটে আসছো। তুমি একটা বোধহয় শুট করলে, সিকোয়েন্স আছে, তুমি প্রতিটা সিনে সাকিব স্যারের পাশে দাঁড়িয়ে রয়েছো, তুমি কিন্তু নজর কাটছো। প্রথম অ্যাকচুয়ালি ইন্টারভিউ হয় তখন জিজ্ঞেস করেছিলাম যে তোমরা খুব ওয়েল মেনটেন, তুমি এবং জন দা দুজনেই। তোমাদের হেয়ার স্টাইল থেকে শুরু করে তোমাদের ভালো লাগে, মানে একটা লাগে যে না। তো সেই ব্যাপারটা মনে হয়। তো এইবার আমি লাস্ট কয়েক বছর ধরে আমরা দেখেছি যে কিরকম গরম, কত কষ্ট গেছে মানুষের, কলকাতায় কিরকম ঠান্ডাই তো পড়ে না। তো তার মধ্যেও এতটা মেনটেন রাখো, কি কি করো সেই রুটিনটা দিয়ে শুরু করবো আজকে। রুটিনটা দিয়ে? দেখো, রুটিন কিছুই না। ব্যাপারটা হচ্ছে আমার থেকেও দাদা আরো বেশি আমার যেমন ক্যারেক্টার দরকার হলে তখন আমি লেগে পড়ি। বাট বেসিক একটা জিম যাওয়ার ব্যাপারটা তো আছেই। আমরা সবাই বেসিক্যালি কি বলতো, পড়াশোনা করে যা বুঝেছি, আমরা সবাই শিকারী। ঠিক আছে, আমাদের বডির যে সিস্টেমটা না, ওটা শিকারী হিসেবে চলে। আগেকার যে প্রাচীন সময় সময় ছিল, আমরা তো শিকার করতাম। তো ওটাই বেশি খেয়ে নিলে বডিটা জমিয়ে রেখে দেয়, কি পরের দিন যদি শিকার না পাই তাহলে খেতে হবে, কি পাবে কি পাবে না, তাই জন্য তখন ওটা ফ্যাট করে দেয়। তো ওটাই ঠিকঠাক পরিমাণে খাওয়া। সবই খাই। বিরিয়ানি খুবই ভালোবাসি। বাড়ি তেল মশলা সবই খাই। কিন্তু এটা একটু গিয়ে আবার পরের দিন একটু ঝরিয়ে নিই। আর এখনো ইয়াং আছি আমরা তো। আর ভগবানের আশীর্বাদে আমার দুজনেরই মেটাবলিজম রেটটা খুব হাই। তো আমাদের হজম হয়ে যায়। আর যা হয় মানে নিয়ে নেয় শরীরটা। আর ওয়ার্কআউটটা করলে কি বলতো, মানে পুরো সিস্টেমটা ঠিকঠাক চলে। তো ওটা করলেই সবাই একটু ফিট থাকবে। ওই একটু নড়াচড়া করলেই, একটু ঘামতে হবে। তো ওটা একটা প্রসেস আছে বডির। তো প্রসেসটা মেনটেন করলেই সবাই ফিট থাকবে। চুল টুল এগুলো ভগবানের দেওয়া, মা বাবার দেওয়া আই গেস। তো এগুলো যতটুকু স্কিন টুকটাক, আমি বেশি ফেসিয়াল টেসিয়াল করাই না। একদম মেকআপ টেকআপের পর, হ্যাঁ মেকআপের আগে একটা বেস টেস লাগাই মাঝে মাঝে, সানস্ক্রিন হোক বা কোনো ময়শ্চারাইজার হোক। ওটাকে এসে তারপরে ফেস ওয়াশ দিয়ে তুলে নিই। আর ওই যতটা পারি ফেসটা ক্লিন রাখি, মাথার স্ক্যাল্প ক্লিন রাখি। আমাদের প্রোডাক্টস ইউজ করতে হয় অনেকই। তো এসে তারপরে রোজ শ্যাম্পু করাটা খুব ম্যান্ডেটরি, শ্যাম্পু করা, কন্ডিশনিংটাও। যত্ন সবাই নিলে সবাই ফিট থাকবে। টুকটাকই নি, আরো করতে হবে পরে গিয়ে। আরো আমার মানে মনে হয় কি আমার কম পড়ে যায়, তো আরো করতে হবে। বড়বাদের যে সুযোগটা আসা, এটা কি সেন্টিমেন্টালে ওইরকম দুর্ধর্ষ পারফরমেন্সের জন্য? থ্যাংক ইউ সো মাচ। সেন্টিমেন্টালটা অ্যাকচুয়ালি অনেকেই দেখে উঠতে পারেনি। কারণ স্টার কিনে নিয়েছে, যদিও রাইটস নিয়েছে, কিন্তু চ্যানেলেই দিয়েছে, হটস্টারে এখনো দেয়নি যতদূর জানি। তো এবার দেবে দেবে করছে। তো হ্যাঁ, সেন্টিমেন্টালে একটা পারফরমেন্স যেটা হয়েছিল সেটা আমি খুবই ইনভলভড হয়ে করেছিলাম। সেটার জন্য খুব অ্যাপ্রিসিয়েশনও পেয়েছি, তুমিও এখন বললে খুব ভালো লাগলো। এটা নিশ্চয়ই চোখে পড়েছে কারুর। কিন্তু তবে আমার কাস্টিংটা হয়েছে একদম শুটিং এর 4-5 দিন আগে, এরকম ব্যাপার। তো সেটার জন্য আমি খুবই কৃতজ্ঞ, যেটা হচ্ছে সিদ্ধান্ত সেট যে মানে আমাদের রিদ্ধি সিদ্ধি এন্টারটেনমেন্টের যে কো প্রডিউসার আর কি আমাদের বরবাদে। সেই আমাকে ফোন করে, দাদা এই জিল্লু ক্যারেক্টার যে যে বলে না, এই জিল্লু হ্যাঁ মাল হ্যাঁ দে। হ্যাঁ, মালটা দে। জিল্লু হচ্ছে একদম মানে শাকিব খান যে ক্যারেক্টারটা করছে, তার রাইট হ্যান্ড, অ্যাবসলিউটলি রাইট হ্যান্ড। আর আরো ট্রেলারটা বেরোলে আশা করি আরো কিছু বলতে পারবো। আমি এখন বুঝতে পারছি না কতটা কি বলা উচিত। তো জিল্লু হচ্ছে পুরো রাইট হ্যান্ড, আর ওদের মধ্যে একটা রিলেশনশিপও আছে, খুব একটা সুন্দর একটা রিলেশনশিপ আছে। সো আমাকে এরকম ভাবে ব্রিফ করা হয়েছিল যে ক্যারেক্টারটা মানে পুরো রাইট হ্যান্ড আর সাথে সাথে সারাক্ষণ থাকবে। তো আমি ভাবলাম কি শাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করতে পারবো, এটাই তো আলটিমেট। তারপরে নাকি প্রতিটা ফ্রেমে ওনার সাথে সাথে আছি, ওয়ান অন ওয়ান ডায়লগস, এই ওই সেই সিনস। একটা খুব একটা ক্রুশিয়াল একটা ক্যারেক্টার, গল্পেরও একটা প্রধান একটা মানে ক্রুশিয়াল একটা প্লে করে জিল্লু। তো সেটা আমি পেয়েছি, সেটা ভাগ্য করেই পেলাম।
তাই জন্য আমি খুবই কৃতজ্ঞ ভগবানের কাছে। নিশ্চয়ই সেন্টিমেন্টালের কাজ দেখেই ওই কনফিডেন্সটা পেয়েছে কি না ভাই, একে বললে বোধহয় এ করতে পারবে কিছু না কিছু একটা জাস্টিফিকেশন, একটা মানে ক্যারেক্টারের প্রতি একটা নামাতে পারবে ক্যারেক্টারটা। কি আমায় বললো, আমি বললাম ঠিক আছে কিছুক্ষণ দাও, আমি একটু মা বাবার সাথে কথা বললাম, দাদার সাথে কথা বললাম, তা বললাম হ্যাঁ। তারপরে শুটটা বম্বেতে, সেটা একটা বিশাল ব্যাপার। বম্বেতে গিয়ে শুট করার একটা স্বপ্ন সব আর্টিস্টেরই থাকে, তো সেটাও হলো। তো আমি খুবই মানে হ্যাপি হয়েছিলাম। তারপরে ব্রিফ ওরকম কিছু পাইনি, তারপরে গিয়ে সেটে তারপরে শাকিব খানের সাথে প্রথম প্রথম সিনেই মানে যেদিন থেকে শাকিব ভাইয়ার শুটিং শুরু সেদিন থেকে আমারও শুটিং শুরু, এরকম গল্প। শাকিব ভাইয়া যেদিনকে এসছেন আমিও সেদিনকে এসেছি। এবার আমার তো মানে টেনশনে প্রচন্ড নার্ভাস, এরকম একজন মেগা স্টার আমাদের এরকম একটা ক্যারেক্টার যেখানে সারা লগে আছি। তো আমি প্রথমেই বলেছিলাম কি আমাদের যিনি এডি ছিলেন জয়দা, দেখো জয়দা সিন টিন তো সব ঠিক আছে, তার আগে আমি একবার ওনার সাথে দেখা করতে চাই, দেখা করে একটু কথা বলতে চাই। তো যেহেতু এত একটা বন্ডিং হলে সুবিধা হয়, তো সেটাও হয়। তারপরে উনিও ডাকলেন আমাকে, তারপরে ওনার কাছে যাই, দিয়ে ওনার ভ্যানিটিতে গিয়ে তারপরে প্রথমে কথা বললাম আমি সিনগুলো করছি। তো উনি একটু চুপচাপ থাকেন, চুপচাপ থাকেন, রিজার্ভ থাকেন উনি, আর উনি পারফেকশনিস্ট। সো উনি অনেক গাইড করেছেন, প্রচন্ড ভাবে গাইড করেছেন উনি। জয়দা আমাদের অ্যাসিস্ট্যান্ট, তারপর ডিরেক্টর স্যার তো আছেন। তো এরকম ভাবেই শুরু করলাম। আরো বলবো, তুমি জিজ্ঞেস করো আমি আরো বলবো, নাহলে এখনই সব বলে দিচ্ছি। যে মানুষটা, যেটা তুমিও বললে একটু রিজার্ভ, এবং শাকিব খানের বিষয়ে শোনা গেছে, আমি ইনফ্যাক্ট এটা আমি বলছি এখানে, যে রায়হান রাফির সঙ্গে আমার কথা হচ্ছিল তুফানের সময়। হুম, উনি আমাদের এখানে হুম, প্রিমিয়ারে এসেছিলেন, শাকিব স্যার এসেছিলেন। তো তখন হুম, উনি বলছিলেন যে ইন্টারভিউ থেকে শুরু করে কিছুই মানে মানে সুপারস্টার ওনার লাগে না, উনি দেন না, মানে থাকেন না কিছুতে আর কি। তো আলাদাই লেভেলের স্টার আর কি, প্রমোশন প্রমোশন করতে চায় না, করে না, মানে জাস্ট অন্য লেভেলের আর কি। তো সেইটা কতটা তুমি বুঝলে, মানে ফিল করলে, ওই যে ব্যাপারটা হয় না যে একটা, দেখো একটা, তুমি ইয়াসদার সঙ্গে কাজ করছো, ইয়াসদা হিউজ একটা পপুলার এখানে, তুমি হুম। নিজে পপুলার, মানে তোমার নিজস্ব ইন্ডিভিজুয়াল একটা নিজস্ব জায়গা আরো রয়েছে। অনেক কিছু করতে হবে, আরো অনেক কিছু কাজ, আরো অনেক কাজ করতে হবে। না সেটা তো অবশ্যই তোমার হাম্বেলনেস, কিন্তু তারপরে গিয়েও তোমার ইন্ডিভিজুয়াল একটা ভালো জনপ্রিয়তা, ভালো স্কিল, সমস্ত কিছু রয়েছে। তারপরে যখন তুমি এনাদের মুখোমুখি হচ্ছ, সেখানে তুমি ইয়াসদাকে দেখছো, তুমি দেবদার সঙ্গে পার্টিতে নাচছো, খাদানের সাকসেস পার্টিতে। তো তুমি, তোমাকে আমি সবই লক্ষ্য রাখি। এবার এইখানে সাকিব স্যারকে তুমি যেহেতু এইভাবে দেখছো, তো সেই ব্যাপারটা একটা কিছু মনে হয়নি যে একটা অহংকার বা কিছু স্টারডম, একটা জিদ্দার যেমন আমাদের এখানে রয়েছে, কথাবার্তা হয় যে জিদ্দা নাকি একটু মেনটেন একটু রাখেন, একটু এক্সক্লুসিভিটি মেনটেন করেন, ওই রকম কিছু বুঝলে? হ্যাঁ, এবার ব্যাপারটা কি বলতো, এটা না মানে এটা আমি দেখেছি, এটা তুমি যেটা বলছো আমি সেটা বুঝতে পারছি। ব্যাপারটা হচ্ছে হ্যাঁ, তো যেটা বললাম আমিও পপুলার নাকি এন্ড অল দ্যাট, আই লাইক টু বিলিভ সো। আরো অনেক কাজ বাকি আছে, বাট এনাদের সামনে গিয়ে দাঁড়ালে সত্যি বোঝা যায় কি আহ, এনারা কোন জায়গায় চলে গেছে। কারণ এবার ব্যাপারটা কি হয়েছে, যেটা হয় আর্টিস্টদের সাথে, যখনই তারা রিজার্ভ থাকে তখনই তাদেরকে মনে হয় কি আমার সাথে ঠিক করে কথা বললো না, একটু বেশি অ্যারোগেন্ট বোধ হয় এরকম। আসলে ব্যাপারটা ওরকম না, আমাদের পুরো কাজটাই তো মানে মুডের ওপর। মানে আমাদের অ্যাকশন বলার পর একটা মুড ডেলিভার করতে হবে, ডায়লগ ডেলিভার করতে হবে, বা অন্য একটা কিছু নিয়ে ভাবছি ওটাকে নিয়ে এগোতে হবে। তো ওটা না, আমি এটা দেখেছি এখন আমার বেশি দিন হয়নি, 3-3.5 বছর মতন হয়েছে কাজ করছি, আর আমি ওটা দেখছি, ওটা শিখছি। এটা একটু কাজে দেয়, কারণ কি যেহেতু তখন ওই অ্যাকশন বলার পর কিন্তু কেউ তোমাকে এসে তখন কেউ হেল্পও করবে না, ইউ হ্যাভ টু ওটা নিজেকেই তখন এক্সিকিউট করতে হবে। তো অনেকে না ওটা ধরে রাখে, যেহেতু যাতে ওটা সুবিধা হয় কাজে, অনেকে ওটাকে মানে রিজার্ভড রাখে যাতে ওটা কাজে সুবিধা হয়, ওই জোনটায় থাকে, মুডটাকে ধরে রাখে, এরকম অনেক কিছু থাকে। আর আমারও এটা আমি করে দেখেছি, মানে কোনো সময় খুব ইন্টেন্স সিনের আগে সেটে গেছি, আমি চুপচাপই আছি, ইচ্ছা করে আমি চুপচাপ আছি যাতে আমার কাজটা করতে সুবিধা হয়। তখন যদি কেউ আমাকে এসে ইন্টারভিউ বা কেউ সে সেলফি জিজ্ঞেস করে, আমি খুবই সেলফি দিতে পছন্দ করি কাউকে। আমার কেউ আমার সাথে ছবি তুলবে, আমার ওটা ভেবে খুব ভালো লাগে কি আরে আমার সাথে ছবি তোলার জন্য সে এক্সাইটেড, কি বলছো, আরে আমি আই গিভ দ্য মোস্ট ফর দ্যাট। কিন্তু ওই সময়টা হয়তো আমি একটু ঘেঁটে যাব, তখন জিজ্ঞেস করি। তো এনারা একটা জায়গায় চলে গেছেন যেখানে মানে কাজটা একটা আলটিমেট লেভেলে ডিমান্ড করে, যে বেস্ট দিতে হবে ভাই, এত টাকার ছবি হচ্ছে, ওনার নাম দেখে সবাই থিয়েটারে আসবে, তো ওনার সিনটাকে উনি পারফেক্ট করবেন। আর ওটা ওনার মধ্যে আছে, উনি একটু পারফেকশনিস্ট আছেন। ওনার সাথে বসে অনেক কথা হয়েছে,
কারণ আমরা প্রায় 40 দিনের কাছাকাছি শুট, 40 দিনের কাছাকাছি, হ্যাঁ আমি 35 দিনের কাছাকাছি শুট করেছি। তো প্রতিদিনই সাকিব ভাইয়ার সাথে সব সময় ছিলাম। তো অনেক কথা হয়েছে ওনার সাথে, রোলস রয়েসে বসে হয়েছে, অনেক সিন টিন হয়েছে। ইনফ্যাক্ট আমি ওনার মানে চুলও ঠিকঠাক করে দিয়েছি, কি চুল বেরিয়ে গেছে, আরাম স্যার আপনার চুলটা এখানে বেরিয়ে গেছে, ঠিক করে দেবো, হ্যাঁ করো করো। এমনি খুবই ফ্রেন্ডলি, প্রচন্ড ভাবে ফ্রেন্ডলি। ওয়ান অন ওয়ান যখন আপনার সাথে তোমার সাথে বসে কথা বলবে, তুই বুঝতে পারবে না উনি এত বড় স্টার। উনি একটু মানে ভাবনা চিন্তায় থাকেন, নিজের মধ্যে থাকেন, সিনটা নিয়ে ভাবছেন এরকম, ওটা একটু আমি মানে মিশতে মিশতে বুঝেছি। প্রথম প্রথম মনে হতো কি না উনি বোধহয় কথা বলতে চাইছেন না, বাট উনি অ্যাকচুয়ালি একটা অন্য কিছু ভাবছেন, এরকম ব্যাপারটা। তো আর ক্যারেক্টারটা ওরকম ডিমান্ড করেছিল, যে ক্যারেক্টারটা একটা যে দেখতেই পেয়েছো, একটা অ্যান্টি হিরো ব্যাপার আছে ক্যারেক্টারের মধ্যে। তো ওই জোনটার মধ্যে উনি সারাক্ষণ ছিলেন। বাট যখন কথা বলেছি, অনেক কথা হয়েছে ঘুরতে যাওয়া নিয়ে, এই নিয়ে সেই নিয়ে। খুবই সুইট পার্সন, হি ইজ আ ভেরি সুইট গাই, অ্যাট হার্ট হি ইজ ভেরি সুইট। সো একটু সবাই একটু নিজেকে প্রোটেক্ট করে রাখে, তো তাই জন্যই বোধহয় তুমি এরকম শুনেছো। বাট হ্যাঁ, ওটা আমি দেখেওছি, উনি একটু প্রোটেক্ট করে রাখে। আমি ওটা মানে আমার একটা ইচ্ছা ছিল ছবি তোলার, তারপর আর সময় হয়ে ওঠেনি। উনি বলেছেন হ্যাঁ প্লিজ প্লিজ প্লিজ, আর আমাকে একদম ভাই স্যাম তুমি চলে এসো, এটা করো স্যাম ওটা করো। উনি তারপরে সিনের মধ্যেও আমি এটা দিয়ে তাকাবো, হ্যাঁ উনি সবসময় একটা অন্যরকম কিছু করতে চান। সিনটা এসে প্রথমে প্র্যাকটিস করে নেন, কি এরকম হবে, আচ্ছা আবার করলে নেবো, তাহলে স্যাম তুমি এটা করো, তো আমি এখানটা পড়ে যাবো, তুমি ধরার চেষ্টা করো। তো এরকম ভাবে সব মানে ইম্প্রোভাইজ করে। তো ওই জগৎটায় থাকেন উনি, কাজটা খুবই ভালোবাসেন, তাই জন্য হি স্টেজ ইন দ্যাট ওয়ার্ল্ড। সো ওরকম অ্যারোগেন্ট ইজ নট দ্য রাইট ওয়ার্ড, রিজার্ভড মেবি ইয়েস, বাট ওয়ান অন ওয়ান দ্য সুইটেস্ট, ভেরি সুইট ভেরি সুইট। আমি অনেক অ্যাডভাইসও নিয়েছি ওনার থেকে, সেগুলো এক্ষুনি বলবো না, ওগুলো সব কাজে লাগুক তারপর বলবো। বাট ইয়েস ইজ আ ভেরি সুইট। কিছু শিখলে মানে ওখানে বসে কোনো কিছু যেটা তুমি হয়তো ডেলি লাইফে অ্যাপ্লাই করবে, যেহেতু প্রফেশনটা সেম দুজনেরই, হুম হুম। তো সেরকম কিছু শেখা। ডেলি ডেলি লাইফে তো আমি দেখেছি উনি প্রচন্ড ভাবে ডেডিকেটেড, প্রচন্ড ভাবে ডেডিকেটেড। মানে তুমি ভাবতে পারবে না, আহ, প্রতিটা সিন দেওয়ার পর উনি গিয়ে মনিটর ওটা চেক করবে, করবেনই করবেন। তারপর উইথ দ্য মেনটেনিং দ্য ফিজিক, যে বডিটা বানিয়েছেন, তো ওনার বয়স তো ভালোই, তো ডেডিকেশনটা মানে ওই লেভেলে। আমাদেরই এখন শুটিং এর পর জিম করতে গেলে মাঝে মাঝে মনে হয় ভাই আর শরীর দিচ্ছে না, এরকমও মনে হয় আমার যাই কি যায় না। উনি বরবাদের সময় যতদূর আমি জানি, সকালে উঠে 2 ঘন্টা জিম, তারপর বাড়ি গিয়ে মানে প্যাক আপের পর 2 ঘন্টা জিম, আবার পরের দিন সকালে 2 ঘন্টা জিম, রাতে 2 ঘন্টা জিম, দিনে 4 ঘন্টা করে মানুষটি জিম করতে। আর ওইটা নিয়ে এরকম খুবই হেক্টিক শিডিউল হয়ে গেছিল আমাদের, যেহেতু তোমার বম্বের সব প্রোডাকশন, মানে জায়গা টাকা এনর্মাস দাম, প্রচন্ড এক্সপেন্সিভ সব জায়গা, হেলিকপ্টার, এই অনেক অনেক সিনস থাকতো দিনে আমাদের, সেইগুলোর সাথে করা। টিমটা আমাদের নতুন ছিল সেদিক দিয়ে, তো সবকিছুটাই মানে বুঝে শুনে ওটার সাথে তালে তাল মিলিয়ে করা, তারপরে খাওয়া দাওয়া, প্রচন্ড ভাবে ডেডিকেটেড উনি। কাজটা থাকলে পারফেক্ট হলে ওনার কোনো আপত্তি নেই, কোনো অসুবিধা নেই। এটাই হচ্ছে না ব্যাপার। এটা আমিও দেখে সেটাই শিক্ষাটা পেলাম, যে যত বড় যে জায়গায় তুমি চলে যাও, কাজটার কাছে তোমার কাছে ঝুঁকেই থাকতে হবে। আর সেটা উনি মেনটেন করেন, কাজটা ওনার কাছে টপ প্রায়োরিটি। সেটা আমি শিক্ষাটা পেলাম, কি কাজটা শুড বি ইয়োর টপ প্রায়োরিটি নো ম্যাটার হোয়াট, অ্যান্ড ডেডিকেশন। মানে আর একটা জিনিস যেটা হচ্ছে, যেটা উনি মেনটেন করেন, সেটা হচ্ছে ওই যেটা বলছিলাম, একটা সিনকে কি করে আরো ভালো করা যায়, আমার নিজের ইনপুটটা কি, সেটা উনি খুব মেনটেন করেন। কি আমি সিনে যাচ্ছি, এই সিনটা আমি করছি, ডিরেক্টর বললেন এটা করছি, তারপরে উনি ওনার এই জায়গাটাও আছে, উনিও ডিরেক্টরকে সাজেস্ট করেন কি না এটা এরকম কেন করছো, এটাকে এরকম করলে ভালো হয়। ডিওপি আমাদের শৈলেশ ভাই, তো খাদানেরও ডিওপি শৈলেশ ভাই, তো উনিও তো বলছেন না এটা কিরকম ভাবে ধরি। তো ডিসকাশন করে, তারপরে ইম্প্রোভাইজ করে, তারপর আমাকে বলছে, সিনে অন্য অ্যাক্টার্সদের বলছে কি এটা এরকম করবো, এটা এরকম করবো, দিয়ে তারপরে সিনটা করা হয়। ভালো না লাগলে সেটা গিয়ে দেখলেন মনিটরে, ভালো না লাগলে আবার কিছু চেঞ্জ করলো, এরকম ভাবে। তো প্রচন্ড ডেডিকেশন আছে, প্রচন্ড ভাবে পার্সিভারেন্সটা আছে, যেটা আর কি এটা চাই তো এটাই চাই আমার, এই ব্যাপারটা, এটা খুব ইম্পর্টেন্ট। নাহলে আমাদের তো অনেকেই আমাদের উপরে সবই থাকে, সেই থাকে, আমরা শুনে ফেলি কারোর কথায়, মানে কি কেউ বললেন না এটাকে না এরকম করিস না এরকম কর। এবার আমার যদি ওটা মনে হয় না এটাই ঠিক, ওটাকে প্রকাশ করা দিয়ে, ওটাকে মানে ওটার উপর ভর দিয়ে ওটাকে বোঝানো ঠিক করে,
ওই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, যেটা উনি করেন একজন আর্টিস্ট করে, which is very important. তুমি সাকিব স্যার হেঁটে আসছো, তার পেছনেও প্রচুর অনেকে রয়েছে। একটা বড় গ্র্যান্ডার তো দেখতে পেলাম কালকে থেকে, হুম। যাবতীয় যাই দেখছি। এবং বাংলাদেশে কি শুটিং হয়েছে তোমাদের একবারও? বাংলাদেশে শুটিং হয়েছে। বাংলাদেশে আমি যাইনি। বাংলাদেশে আমার পোর্শন গুলো বেশিরভাগই সবকটাই বম্বেতেই ছিল, কলকাতায়ও ছিল। তো পুরো ভাগটাই। তবে গ্র্যান্ডার পুরো মানে ছবিটার টার্গেটই ছিল গ্র্যান্ডার। আমাদের হৃদয় ভাই ডিরেক্টর, পরিচালনায় যিনি আছেন, উনি ওনার ভিশনটাই হচ্ছে গ্র্যান্ড। ওনার সাথে আমার খুব ভালো পরিচয় আছে। তো উনিও বলছিলেন কি মানে স্যাম আমি এটাই ভাবছি যে গ্র্যান্ডারটা যাতে আসে ছবি, আর সেটাই উনি টার্গেট করেছেন সব প্রতিটা ফ্রেমে ক্যাপচার করাতে। ইনফ্যাক্ট ক্লোজও যখন ধরেছেন তখনও যতটা পারা যায় গ্র্যান্ডারটা সবসময়। সত্যি মানে লোকেশন গুলো যা ছিল, কি বলবো তোমায়, লোকেশন গুলো টপ টপ। মানে আমরা গেছি পাশে, সারা আলি খান শুট করছে, আমার কথা হয়েছে সারা আলি খানের সাথে, ছবিটা তোলা হয়নি, নাহলে তোমরা জানতেও পেরে যেতে, পোস্ট করতাম নিশ্চয়ই। কিন্তু এরকম জায়গা মানে টপ টপ জায়গায় ওনার সাথে উনি যাচ্ছে, সারা আলি খান যাচ্ছেন, আমাদের সঞ্জীব কাপুর, অনিল কাপুরের সঞ্জীব কাপুর না সঞ্জয় কাপুর, উনি শুটিং করছেন এলোরা স্টুডিওস। পরের দিন সালমান খান আসবে, ওই জায়গায় আমরা শুটিং করছি। ঠিক আছে, মানে এবার সালমান খান আসছে পরের দিন, সালমান খানের বাস ঢুকলো সেকেন্ডারের জন্য, সে প্রিপেয়ার হচ্ছে। ঠিক আছে, সে আবার পুরো স্টুডিও বুক করে নিয়েছে তার সিকিউরিটি পারপাস এই সবের জন্য। তো আমরা ওইখানে শুটিং করছি। মহেশ ভাট পাশের স্টুডিওতে, পাশের ফ্লোরেই শুট করছেন, উনি আসলেন, সবার সাথে দেখা করলেন। এরকম সব টপ টপ জায়গায় গিয়ে শুটিংটা করা হয়েছে। তো জাস্ট সিম্পলি বিকজ অফ দিস গ্র্যান্ডার, এইসব শুটিং আমরা কলকাতাও করতে পারতাম, বাংলাদেশেও করতে পারতাম। তো এটা পুরো ব্যাপারটা যে বম্বেতে হয়েছে সিম্পলি বিকজ অফ দিস গ্র্যান্ডার। এটা হচ্ছে ওই মিশা ভাই যেখানে দাঁড়িয়ে থাকে, উনি একজন খুব সুন্দর একজন মানুষ, কিন্তু পিছন দিয়ে বডি গার্ড গুলো বেরিয়ে যাচ্ছে। ওই পুরো জায়গাটা, ওইটা একটা মানে একটা ভাইনারি, যেটা কিংফিশারের ছিল, বিজয় মালিয়া যেটা ছিল, এখন ওটা অবভিয়াসলি গভর্নমেন্টের। তারপর ওনারা 4 সিজন বলে একজনকে দিয়ে দিয়েছে। বাট বিশাল বড় একটা জায়গা, বিশাল বড়। তো ওটাই মানে গিয়ে বোঝা যায় না ভাই। আর তোমরা যখন ছবিটাও দেখবে তখনও বুঝতে পারবে না এটা যে জাস্টিসটা হয়েছে, এতগুলো মানুষকে এখানে এসে শুটিং করানো, এত বড় একটা টিমকে নিয়েছে, এত টাকা খরচা করে, ওটা কি সার্থক হয়েছে? 100 বার হয়েছে। ওটা আপনারা ট্রেলারটা বেরোলেও দেখতে পারবেন, আরো যখন বেশি ঝলক পাবেন ছবিটার। তারপর ছবি দেখলে তো আপনারা, আমি নিশ্চয়ই একমত হবেনি, সবাই একমত হবেনি। তো এটা একটা ধামাকা হতে চলেছে, লাইক আই এম ভেরি এক্সাইটেড। আমিও মানে আমার অনেক কিছু আছে, আস্তে আস্তে সব পোস্ট করব। তো আমিও সব চুপচাপ খালি পেশেন্টলি আই এম ওয়েটিং, জাস্ট ধৈর্য ধরে বসে আছি। কালকে টিজারটা তো আমি দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। তুমি জানো যে হুম, এখন মুভি রিভিউয়ারদের কিরকম দাপাদাপি রয়েছে, এটা তুমি খুব ভালো করেই হুম, জানবে। সোশ্যাল রাইট। মিডিয়ার ব্যাপারে তুমি ওয়াকিবহল, তুমি জানো। এবারে সেইখানে অ্যালিগেশন উঠছে এটাই যে আমরা অ্যানিমালের সঙ্গে পুরোপুরি মিল পাচ্ছি, এবং সেটা নিয়ে নির্দিষ্টভাবে হয় সাপোর্টে হোক কি কেউ হয়তো এগেনস্টেই বলছে যে এটা ঠিক নয় বা কিছু, কিন্তু বাট থাম্বনেলটা আমরা দেখতে পাচ্ছি যে অ্যানিমালের কপি, বিভিন্ন রকম সমস্ত উঠছে, কথাবার্তা হচ্ছে। তো এইটাকে কি বলবে তুমি অ্যাজ এ পার্ট ছবির, কি বলবে? দেখুন, এখানে তো আমাদের হৃদয় ভাই একটা ইন্টারভিউতে বলেইছে, আমাদের যখন লুকটা যখন বেরোচ্ছিল, তখন উনি এটা বলেইছেন কি উনি প্রচন্ড ভাবে অ্যানিমালের থেকে অনুপ্রেরণা পায়, মানে ইন্সপায়ার্ড হন। আর ওনার একটা ওরকম একটা ওই ধাঁচের একটা মুভি বানানোর ইচ্ছে আছে। তো ইন্সপায়ার্ড কিছুটা অবভিয়াসলি বলতে পারেন। দেখুন, এবার আমরা সবাই আর্টিস্ট, আমরা সবাই প্রভাবিত হই অনেক কিছু দেখে। এবার ডিরেক্টরের ভিশন হচ্ছে ওনার যা সব উনি যা সব দেখেছেন, যে সব ফেস করেছেন, ওইটার একটা ভিশন, ওইটার একটা মানে এক্সিকিউশন, ওটাকে পর্দায় ফেলা, সেটা কমপ্লিটলি ওনার কল। আজকে আপনি গানেও যদি বলেন কি আমি এই কর্ড ধরে গাইছি, ওই কর্ড ধরে গাইছি, তাহলে এটা ওই গানের মতন হয়ে যাচ্ছে। ওটা না, ওটা মিউজিক ডিরেক্টরের ওপর। উনি এই গানটা আপনাকে শোনাতে, তাহলে শুনবেন না, এরকম ব্যাপারটা, তাই না? তো অবভিয়াসলি উনি খুবই ইন্সপায়ার্ড অ্যানিমালের থেকে। আর ওই ধাঁচের একটা আছে ফ্লেভারটা ওটা পাবেন। গল্প টল্প ওরকম একদমই নয়, গল্পটা পুরোপুরি অরিজিনাল। আর ওই যেহেতু গ্র্যান্ডারটা ওই লেভেলে, ভায়োলেন্সটাও ওই লেভেলে, তাই জন্য একটু রিলেশন বেরিয়ে এসছে অনেক। আর উনিও ইন্সপায়ার্ড, যেহেতু এরকম টাইপের ছবি হচ্ছে, অবভিয়াসলি ওনার খালি অ্যানিমাল কেন, উনি বাকি সব যত এরকম মুভিজ আছে সব দেখেই এসছেন। তো যেহেতু এটা
খুব মানে ওরকম অ্যান্টি হিরো ব্যাপারটা যেটা রণবীর কাপুরও করেছিলেন, তাই জন্য সেটা সবাই বলছে ওরকম ভাবে। বাট ইয়া, ডেফিনেটলি এটা ইন্সপায়ার্ড সামহাউ অ্যাট সাম লেভেল, ইন্সপায়ার্ড তো হয়েছেন, যেটা উনি অ্যাডমিটও করেছেন। আর উনি ওরকম খুব খুব সরল, উনি ওরকম বলা সবাইকেই বলেছে কি আমি ওটা ওরকম চাইছি। অনেকে আমরা এরকমও করেছি অনেক জায়গায়, যখন আমাদের বিজিএম চলছিল না তখন রণবীর সিং এর রণবীর কাপুরের যে গান, এন্ট্রি গানটা লাগিয়ে আমরা ফিলটা নেওয়ার জন্য এরকমও করেছি। কিন্তু গল্প টল্প পুরো অরিজিনাল একদম, এটা হৃদয় ভাই নিজেরই গল্প। দেখো এবার তোমরা ট্রেলারটা বেরোক, তারপর আরো কিছু দেখবে, আরো অনেক কিছু বাকি আছে। শুধু অ্যানিমাল এর মতন হয়ে লাগছে নিশ্চয়ই, বাট ওরকম নয়। খাদান ছবির পার্ট, কমার্শিয়াল ছবি আমাদের বাংলা থেকে হুম, চলে গেছিল। আমার হুম, নিজের দাদা, আমাদের জনদা, জনদা জাস্ট হ্যাঁ, ফাটিয়ে দিয়েছেন এবং ও ভীষণভাবে হ্যাঁ, অ্যাপ্রিসিয়েটেড জনদা। এবং খাদান সুপার। ছবি এসেছে, কি বলবে সেই ছবিটাকে নিয়ে, কতটা অক্সিজেন জোগালো। সেখানে ইধিকা রয়েছে, যিশুদাও, সমস্ত তুমি এখানে কিছু জনকে পেয়ে গেছো। মানে হুম, সেটা আমরা দেখতে পাচ্ছি, তুমি ডিওপি কে পাচ্ছো, তুমি যিশুদাকে পাচ্ছো, হুম। বরবাদে তুমি ইধিকা পালকেও পাচ্ছো, তারপরে সেখানে আমাদের ইউই। ফাইট মাস্টার এক ইজাজ ইজাজ মাস্টার, তাহলে এত উনিও দুটো এক ফাইট সিমিলারিটি মাস্টার। রয়েছে। অনেক ওপার অনেক। বাংলায় কন্টিনিউ করছেন সাকিব স্যার, আর এইপার হ্যাঁ, বাংলাতে কিন্তু আহ, দেবদা অ্যাকচুয়ালি সরে গেছিলেন, কে আবার সরে এই যাননি, উনি প্রিপেয়ার গোছাচ্ছিলেন শাহরুখ খানের মতন। শাহরুখ খান যেমন 3 বছর অফ ছিলেন না, দেবদাও একটু গোছাচ্ছিলেন। খাদানের স্ক্রিপ্টটা তো অনেকদিন ধরে উনি নিয়ে রেখেছিলেন না, উনি প্রচন্ড ভাবে ওটাকে নিয়ে মানে এরকম ধামাকাদার একটা ছবি নিয়ে আসার জন্যই প্রিপেয়ার করেছিলেন নিজেকে, সব টিমকে। তো অক্সিজেন তো দেখতেই পারছো, মানে এরকম একটা জায়গায় চলে গেছিল যেখানে কোনো প্রডিউসার আর ছবি করার সাহস পাচ্ছে না, যেখানে আর সবাই বলছে কি আমি মানে ছবি করবো, শেষমেশ তো ব্যবসা একটা আছে, প্রডিউসার তো টাকা দিচ্ছে, এখন ওটা ফেরত আনার একটা ব্যাপার হবে। তো সবাই পয়েন্টটা এরকম হয়ে গেছিল কি হ্যাঁ ছবি করব, সে রাইটস বেচেই টাকা আসবে, থিয়েটার থেকে আর কিছু আসবে না। তো এরকম একটা ন্যারেটিভ হয়ে গেছিল। তো সেটা এখন চেঞ্জ করে দেবদা যেটা করলেন নিজে হাতে, সেটা হচ্ছে কি দেখিয়ে দিলেন যে না ওরকম ছবি বানাও, লোকেরা ঠিক আসবে, মানুষেরা থিয়েটারের ছবি থিয়েটারে দেখবে, যেটা থিয়েটারে দেখে মজা সেটা দেখার জন্য থিয়েটারে আসবে। আমি আর এদিকেও অনেক কথা বলতাম, মাঝে মাঝে আমি ওর গাড়ি করে ফিরে আসতাম, আমার যখন একটু মানে দেরি হয়ে যেত, আমার সাথে যারা টিমের দেরি হচ্ছে আমি ওর সাথেই চলে আসতাম। তো আমরা খুব খাদান নিয়ে খুব কথা বলতাম, তখনও খাদান রিলিজ করেনি, এটা ডিসেম্বরে আর কি, ডিসেম্বর নভেম্বরে। তখন কথা হতো কি খাদানটা কতটা একটা মানে ইম্পর্টেন্ট একটা ফিল্ম হতে চলেছে, লাইক উই নিডেড ইট টু বি আ হিট। হিট না হলে বস খুব চাপ হয়ে যেত। আর দেবদা ওই রিস্কটা নিয়েই করেছে, দেবদা জানতো কতটা ইম্পর্টেন্ট একটা এরকম ছবি রিলিজ করা, আর একটা বাংলা ছবি, খালি দর্শক টানার জন্য না, প্রডিউসারদেরকে ওই সাহসটা দেওয়ার জন্য কি না বস ভালো ছবি বানালে কাজে দেয়। ওরকম যদি মাস ছবি লাগবে, মানুষেরা এখনো মাস ছবি এনজয় করে। আর হ্যাঁ, মাস ছবি দেখতেই, কমার্শিয়াল ছবি দেখতেই লোকেরা থিয়েটারে যাবে। কারণ কি আমি বাড়িতে বসে খুব আরামে একটা খুবই চিন্তা ভাবনার মুভি দেখছি, সেটা আমি বাড়িতে বসে দেখতে পারি, কিন্তু লার্জার দ্যান লাইফ ব্যাপারটা, সেটা যে হলে এনজয়টা পাবো, লোকেরা সিটি মারছে এ করছে নাচছে, ওটা তো হল ছাড়া পাবো না এক্সপিরিয়েন্সটা। ওটা কমার্শিয়াল ফিল্মসই দেয়। আর কমার্শিয়াল ফিল্মস ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ এনি ফিল্ম ইন্ডাস্ট্রি। সেটা একদম হাড়ে হাড়ে টের পাওয়া গেল। আর আশা করি বরবাদও একটা ওরকম মানে একটা ইন্ট্রোডাকশন দেবে, যেখানে লোকেরা বুঝবে কি এটা সম্ভব বাংলা ছবিতে। এটা আমি খুব এক্সাইটেড, নিশ্চয়ই সবটা এটা কাজ করবে, ইট উইল ওয়ার্ক থ্রু। আর আর তোমাকে আমরা মহাদেব অ্যাকশন নিশ্চয়ই। করতে দেখবো, তোমাকে আউট অ্যান্ড আউট অ্যাকশন করতে দেখবো শাকিব খানের সাথে একদম। খুব একটা না, যেহেতু আছে টুকটাক অ্যাকশন, টুকটাক আছে, তবে নিশ্চয়ই দেখবে। এবার দেখি কতটা কি রেখেছে। আমি আমার কাজটুকু করে দিয়েছি, ঠিক আছে, আমি অনেক কিছু বলে বলেও করিয়েছি কি এটা করো, এটা জিল্লুর এখানটা দরকার, এই ওই সেই। সাকিব স্যারকে দেখেই যা শিখেছি, উনি যখন এরকম বলতেন কি এটা এরকম হওয়া উচিত, আমি যতটা পেরেছি কি না না এখানে এটা করো, এটা জিল্লুর তো এখানে লাগবে, এই হয়েছে। আর সবাই অনেক মানে ওটা সাথও দিয়েছে। কিন্তু ছবিটা তো হিরো সেন্ট্রিক, ক্যারেক্টারটা হিরো ক্যারেক্টারের উপরেই পুরো ব্যাপারটা ফোকাস থাকবে। বাট করেছি অ্যাকশন, আর দেখা যাক
দেখা যাক, ট্রেলারটা দেখি। আমি না বলতে ভয় পাচ্ছি, বুঝলে তো। আমি না না, তোমাকে আমি এখন মানে কিন্তু একটু আর চাপ চাপ দেবও না। মোটামুটি সবে সেই প্রথম টিজার আলো বেরিয়েছে ট্রেলার তো, মোটামুটি কবে বেশি দিন টার্গেট নেই, করা হচ্ছে? বেশি দিন নেই তো। তোমার তো রিলিজই হয়ে যাবে মাস খানেকের ভেতর, তাই না? আর কিছুদিনের অপেক্ষা। আর কিছুদিন। আমরা তো শুটিং র্যাপ করলাম এই জানুয়ারিতে, সেখানে ঈদে এবার ছাড়বে, ছবিটা ছাড়া পাবে, তো সেটা একটা প্রচন্ড একটা ক্রাঞ্চ অফ টাইম, মানে প্রচন্ড একটা টাইম ক্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে। তো এখন ভারতে এখনো আসবে? মেক হ্যাঁ, ভারতে হ্যাঁ আসবে? নিশ্চয়ই ভারতে আমাদের? হ্যাঁ হ্যাঁ, কলকাতা নিশ্চয়ই আসবে, ওরকম তুফানের মতন করেই আসবে। আর সব দেশের মধ্যে সব ঠিক থাকলে তো ভালো, যেহেতু আমাদের কো প্রডিউসার এখানে ইন্ডিয়ানও কো প্রডিউসার, তো ভারতে তো আসতেই হবে বস, নাহলে তো ওটা কলকাতাতে ঢুকতেই হবে, নাহলে তো ইয়ে হয়ে যাবে। বাট যা রিয়াকশন পাচ্ছি, আমি তো এমনি সব ইউটিউবে দেখছিলাম, অনেক রিয়াকশন ভিডিওস তামিলনাড়ু থেকে, এ থেকে, সেখান থেকে, হিন্দি, তো ওরকম ভালো রেসপন্স পেলে হিন্দিতেও ছাড়বে, কেন করবে না? হিন্দিতেও ছেড়ে ডাবিং করে, ওরকম প্ল্যান্সও আছে। সবটাই সাপোর্টটা কতটা পাচ্ছে, কিরকম রিয়াকশন, কারণ একটা অন্যতম লেভেলে চলে গেছে তো, 15 কোটি, 14-15 কোটি টাকা ছবি হয়ে গেছে। তো আরো যদি খরচা করতে চায় এবার, সেটা মানে রিয়াকশন অনুযায়ী হবে, এটাই হচ্ছে ব্যাপার। প্রতিটা অভিনেতার একটা থাকে, যে তুমি যে কথাটা আমাকে বললে শুরুতে, যে আমিও তো চাই যে আমার সঙ্গে কেউ এসে ছবি যদি তোলে আমার ভালো লাগে, যেটা তুমি শুরুতে বললে। হ্যাঁ তো আমি হ্যাঁ অনেক অভিনেতা আমার সঙ্গে যখন কথা বলেছে দেখেছি, যে তারা বলে যে টাকা ভাই সব নয়, মানে টাকার চেয়েও বড় কথা। আমি যখন অভিনয়ে আসবো ভেবেছিলাম, তখন হুম, ভেবেছিলাম যে আমার জন্য দু পাঁচজন আসবে, ছুটে কথা বলবে। ওই যে হুম, ভালোবাসাটা, ওইটা সব যন্ত্রণা ব্যথা ভুলিয়ে দেয়। আমাকে যদি কোনো রিস্ক নিয়ে শুটিং করতে হয়, তো আমি রিস্কটা হুম, নিয়ে নিতে পারি যদি 10টা লোক আমাকে রেখে ছুটে আসছে ওই ভালোবাসাটার জন্য। আমাকে বলেছে হুম। এরকম কথা, অনেক অভিনেতাই আমাকে বলেছে। এবার আমি সেইখান থেকে তোমার দিকে একটা প্রশ্ন রাখবো, যে তুমি কি বাংলাদেশে ওই ক্রেজটা অনুভব করবার জন্য ছুটে যাবে? এই ছবিটা যখন রিলিজ হবে, বরবাদ। নিশ্চয়ই যাব আমি বস, আমি বাউন্ডুলে ঘুরি, ঠিক আছে ওরকম scene। কেন না, বাংলাদেশে এমনিতেও আমাদের আমি অনেক অনেক ভালোবাসা পাই বাংলাদেশের থেকে। বাংলাদেশের অনেক দর্শক আমাদের বাংলা ছবি, বাংলা সিরিয়াল দেখেন, ওখান থেকে অনেক ভালোবাসা, সাপোর্ট আমি পাই, যেটা আমায় হেল্প করে এগিয়ে যেতে। তো নিশ্চয়ই, তো যেখানে ভালোবাসা হবে আমি চলে যাব, কোনো কেন যাব না। এটা আর্টিস্টদের না অডিয়েন্স লাগে, যে কোনো আর্টিস্ট। আমি যদি একটা সুন্দর গান গাই, আর কেউ যদি না শোনার থাকে আশেপাশে, দুঃখ হবে না বলো? খুবই কষ্ট হবে, তাই না? তো আর্টিস্টদের একটা অডিয়েন্স তো লাগে। ও কোথাও সে যাই বলুক, ভ্যালিডেশন যেটা আসে ওইখান থেকে, বাজে হোক ভালো হোক, কি কাজটা দেখেছো তো? কাজটা এসে কেউ বললো আমাকে, না এটা এরকম করলে ভালো হতো, মানে উনি দেখেছেন কাজটা দিয়ে, ওনার এটা মনে হয়েছে ওনার মাথার মধ্যে কি এটা এরকম করলে ওনার বোধহয় ভালো হতো। সেটাও একটা কি সুন্দর ব্যাপার, অ্যাপ্রিসিয়েশনও খুবই একটা ব্যাপার। It's মানে পুরো গাড়ির তেলের মতন, মানে ওটার উপর চলি, বুঝলে তো। টাকা পয়সার ব্যাপার যেটা বলছিলে, সেটা 100 বার। তো আই এম আপকামিং, অনেক কিছু বাকি আছে, অনেক দূর যেতে হবে, তো আমি রেডি। বাট এইগুলো যখন, এগুলো ক্যাটালিস্টের মতন কাজ করে, বুঝলে তো। মানে যখন একজন ফ্যান পাঠায়, কোনো ফ্যান পেজ থেকে কেউ পোস্ট করলো, তো কালকে আমার ভেরিফিকেশন হয়েছে, সেটা নিয়ে কত আহ, আহ, বলছে সবাই কি আরে ফাইনালি ভেরিফাইড এন্ড অল, এইগুলো মানে আমার ছোট, আমার প্রোফাইল ভেরিফাই হয়েছে, ওদের তো হয়নি, কিন্তু ওরা যে আনন্দটা পাচ্ছে, কি সুইট ব্যাপার। আর আমার আনন্দটা মানে আমি ওদের থ্রু দিয়ে, ওদের মাধ্যমে শেয়ার করতে পারছি। এটা 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 আমাদের কাজের একটা সত্যি একটা আলাদা লেভেলের একটা এক্সপিরিয়েন্স, যেটা যেটার জন্য ছুটে এসছি, সত্যি ছুটে এসছি এটার জন্য, এই ভ্যালিডেশনের জন্য, এই এই অ্যাপ্রিসিয়েশনের জন্য, এই এই সাপোর্টটার জন্য। টাকা পয়সা অ্যাকচুয়ালি অনেক চাপ হয় আর্টিস্ট মানুষের, কারণ আরো আমি দেখছি এখন আমার সিরিয়ালটা, মানে সিরিয়ালে অনেক সেফ ব্যাপারটা, তাও মুভিজে কলকাতা বাজারে, বাংলা বাজারে অনেকটাই চ্যালেঞ্জিং। সো সেদিক দিয়ে সত্যি এটা খুবই হেল্প করে। এটা এটা যদি ওই এখন সোশ্যাল মিডিয়া এসেও একটা প্রচন্ড ভাবে জুড়ে দিয়েছে ফ্যান্সদের সাথে, সেলিব্রিটিসদের, তো সেখানে আরো ভালো করে, আরো বেশি করে জানতে পারি। আর সেটা প্রচন্ড হেল্প করে, সত্যি বলছি শুভনীল, জানো মানে প্রচন্ড হেল্প করে। সকালে উঠে এখন পাই কি, এরকম যদি একজন নর্মাল লোক বলে না কি ভাই,
হ্যাভ আ গুড ডে স্যামদা, স্যামদা তোমায় দেখছি একটা একটা পোস্ট বানিয়ে দিল, কি সুন্দর লাগে, কি আমার ছবি আমার ভিডিওস নিয়ে কোথা থেকে বের করে সে এইসব বের করে একটা ভিডিও বানিয়ে সে দিয়েছে। অ্যামেজিং অ্যামেজিং, মানে মন ভরে যায়। এরকম হয়েছে একদিন পাইনি উঠে খুব মন ভেঙেও গেছে ঠিক আছে, এরকম হয়েছে। তো নিশ্চয়ই এটা আমাদের ফিউয়েল, তো সবাই এটা প্রচন্ড ভাবে চায়। খাদানের যখন সাকসেস পার্টি চলছে আর সেইখানে হুম, তুমি রয়েছো, বোধহয় এই পাশে কোয়েলদি দেবদা ওইটা- নাচছেন, তুমি ছিলে। হ্যাঁ এবার হ্যাঁ। আমার যেটা সেই সময়টা দাঁড়িয়ে আমার মনে হয়েছিল যে শ্যামদার সঙ্গে দেখা হোক কি ইন্টারভিউ হোক, যে কোনো সূত্রে আমাকে একটা কথা জিজ্ঞেস করতে হবে যে শ্যামদাকে আমি পরবর্তীতে কখন দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্সে দেখছি, দাদাকে দেখেছি, ওহো, ভাইকে কবে দেখবো। নিশ্চয়ই নিশ্চয়ই, এটা পার্টিটায় গেলাম আমি কমপ্লিটলি, দাদাই নিয়ে গেল আমাকে। আর যদিও ওখানে মানে অনেককেই চিনি, দেবদার সাথে আমার আগে অনেক কথা হয়েছে, গোলন্দাজের সময় থেকে দেবদার সাথে কথা, দাদার মাধ্যমেই চিনি দেবদাকে। তো তবে এইবার গিয়ে খুব ভালো করে আরো কথা হলো, দেখছি এতদিন ধরে এবার বোধহয় এত করে চিনেছে, মুখটা কি না চিনি চিনি এরকম ব্যাপার, কতজনকে মিট করে সারাদিনে, তো এখন এক নাম চেনে এ চেনে। এবার ওই ব্যাপারটা আছে না, এটা স্টার মানে ইউনো, যদিও মানে প্রচন্ড ফ্রেন্ডলি, বাট ইউ গেট দ্যাট আর হিউজ, ইজ হিউজ, প্রচন্ড লাইক ইজ হিউজ গাই। তো তোমরা তো ইন্টারভিউ করেছো, তোমরা দেখিয়েছো, তো ওটা সামনে থেকে মনে হয়, আর ছোটবেলা থেকে দেখে আসছি বস, তো সেখানে গিয়ে একটা সামনে একটা স্টার স্ট্রাক ব্যাপার লাগে। ওইটা যেটা হলো সেটা হচ্ছে আমরা কিন্তু আলাদা নাচছিলাম, যে ভিডিওগুলো দেখেছো, আমি এত অপ্রস্তুত ছিলাম ওটার জন্য, আমি আলাদা নাচছিলাম সাইডে, আমি, ইভিকা, এরা সব, আমরা আলাদা করে নাচছিলাম। তো তারপর দেবদা হঠাৎ মুড হলো, ওই গানটা একটা কোন গান চলছিল মনে নেই, তো ওই গানটা চলতে চলতে ওরা মুড হলো কি আই চল নাচি দিয়ে, রুক্মিণী দিদিকে নিয়ে এসে আমাদেরকে জয় করে নাচতে আরম্ভ করলো। ঠিক আছে, আর আমিও মানে একটু আরে দেবদা নাচছে আমি নাচছি, এটা কি হচ্ছে এরকম একটা জায়গায়, আর তখন ওই সব ক্যামেরারাও চলে আসলো, তো ওইরকম একটা মোমেন্ট। তো আমার যদিও ভিডিওগুলো দেখে খুব মজার লেগেছে, কারণ কি আমাকে তুমি দেখতে পারবে আমি ওরকম ভাবে রেডি নই, ঠিক আছে, কারণ কি আমার কাছে ওটা ওটা মানে দেবদার নাচছে আমার সামনে, and I was just watching him, you know, I was just like watching him. But lovely lovely experience. But সাকসেস পার্টিটা মানে ফাটিয়ে এনজয় করেছি, ফাটিয়ে এনজয় করেছি, থ্যাংকস টু দেবদা, রুক্মিণী দি, আমাদের সায়ন্তন আছে, আমাদের দেবদার যে সেক্রেটারি, ও ম্যানেজার। খুব সুইট। তো সবাই ডাকে, তারপরে রুক্মিণী দিও, তারপরে রুক্মিণীর সাথে খুব ভালো আলাপ হয় আমার, বিনোদিনী রেতেও দেখেছিলেন উনি, যাওয়া হয়নি, আর বম্বেতে তখন বড়বাজারের শুটিং এর লাস্ট সেকেন্ড শিডিউলটা হচ্ছিল, সেটা জানালাম ওনাকে। তো ওটাই মানে ওই হোমলি একটা অ্যাটমসফিয়ার পেলাম, আর অনেক অনেক জনের সাথে দেখা হলো অনেক দিন পর। আমরা কি সিরিয়ালে যাই, কাজ করি, চলে আসি, কতজনের সাথে দেখা হয়, এরকম কল টাইমে ঢুকি ভাই, প্যাক আপ হয়ে গেলে বেরিয়ে চলে আসলাম। যে পার্টি বাটি হলে সবাই একসাথে আসে, ওটা খুব ইম্পর্টেন্ট, ওটা একটু বন্ধও হয়ে গেছিল, তো কারণ কি সাকসেস হচ্ছিল না, তো সাকসেস হলেই সাকসেস পার্টি হবে। তো আশা করি আরো এরকম অনেক সাকসেস হবে মুভিজ এর, আর দেবদা, দেব এন্টারটেনমেন্টের জন্য কবে কাজ করব, নিশ্চয়ই খুবই ভগবানের আশীর্বাদে খুবই তাড়াতাড়ি হবে, খুবই তাড়াতাড়ি হবে, নিশ্চয়ই হবে। দেবদা দেখুক ছবিটা, দেখুক ছবিটা, দেখলে নিশ্চয়ই ফোন টোন করবে, ওরা বলবে স্যাম চলে এসো কাজ করো আমার আচ্ছা, সাথে। সত্যি কথা আনএক্সপেক্টেড যে এই 22-23 কোটিতে চলে যাবে, এটা হয়তো ভাবিনি। অনেকে না, আমরা ইন্ডাস্ট্রির তরফ থেকে দেখলাম যে যেটা চলা দরকার সেটা যখন চলছে তখন থেকে নেগেটিভিটি একটু পোক করে দেওয়া, প্রত্যেকে চেষ্টা করলো, সেই সময়টা হলো এই জিনিসটা। সাপোজ আজকে যদি তুমি কোথাও কোনো একটা ইন্টারভিউতে বা কোনো একটা সোশ্যাল মিডিয়া পোস্টে যদি জনদা তোমার দাদা না হতো, তাকে নিয়ে লিখতে, বা একটা অন্য কোনো তোমার শিল্পী সমসাময়িক বা একটা দেবদাকে নিয়ে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাও, তাহলে তো সেইটা তো একটা, তোমার ফলোয়ার্স রয়েছে, তুমি বিং অ্যান অ্যাক্টর, তুমি ইন্ডাস্ট্রির পার্ট, তো সেখানে তোমারও প্রচুর ফলোয়ার্স আছে, তারও আছে, তো তারা তো দেখবে যে ইন্ডাস্ট্রির ভেতর ইউনিটি কোথায়। যেখানে দর্শক হুম, সিনেমা হলে আসা দরকার, সেখানে তারা দেখছে যে ইন্ডাস্ট্রির ভেতর কিচ্ছু নেই, এরা এ ওকে বলে ও ওকে বলে, আমরা কেন ওটা সিনেমা হলে যাব। ওটা 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 খুবই স্যাড ছিল, ওটা খুবই স্যাড ছিল। তো সেটাই গল্পটা, একবার কি বলতো, ওটাই আমাদের আজকে এই অবস্থাটা হয়েছে কিছুটা ক্র্যাপ কালচারের জন্য, মানে ওটাই একটা ইন্ডাস্ট্রি, আমাদের এখন কি লাগবে ইন্ডাস্ট্রি বলতো, হাউসেস লাগবে, কাজটা করবে কে? আজকে আমি আগে সেন্টিমেন্টাল করে আমি আরো, প্রথম ছবি ছিল আমার প্রপার ফিচার ফিল্ম, ওটা করে আমি আরো মানে ওয়াকিবহাল হলাম এই অবস্থাটা নিয়ে, যেখানে মানে ফাইটাররা চায়ের দোকান খুলে বসে পড়ছে কাজ নেই বলে।
সে আমার মানে সে 3টে ফ্লিপ মারতে পারে হাওয়ায়, তারপর গিয়ে সে মাটিতে পড়ে, কজন পারে? ঠিক আছে, আর প্রপার ফাইটার, তার তো ইন্ডাস্ট্রির ওপরেই সে নেবেছে ভরসা করে, তাই না? কি ভাই আমি এই ইন্ডাস্ট্রিতে কাজ করবো, এটা আমার কাজ, আমি এটা আমার ট্যালেন্ট, এই করবো। তো ছবিগুলো বানানোর জন্য অনেক অনেক হাউস লাগবে, হাউসেস গুলোর মধ্যে ইউনিটি থাকবে, আর দর্শকদের ওটা সাপোর্ট করতে হবে কি বাংলা ছবি আসলে বস ভাই দেখতে যাব, এই ব্যাপারটাও লাগবে। তো হ্যাঁ, কেউ কাউকে মানে ওটা কি বলতো, অনেক মিস রিপ্রেজেন্টেশনও হয়। ঠিক আছে, দুটো ছবি একসাথে আসছে, তাহলে এটা ভালো না ওইটা ভালো, এটা একটা হিটেরও হয়ে যায়। পিআর এরও একটা ব্যাপার থাকে, অনেস্টলি তোমায় বলছি, পিআর এরও একটা ব্যাপার থাকে। তো এবার এইগুলো হতেই থাকে ইন্ডাস্ট্রিতে, কিন্তু পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি, সব এটা একটা পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি। দুটো ছবি একসাথে নামবে, ওটা ক্ল্যাশ হবে, এরকম থাকে। বলিউডে অনেক গল্প তুমি শুনেছো, কারেক্ট? তো সে অজয় দেবগান এ, শাহরুখ খান এ, সবসময় এটা হতে থাকে, বাট ইটস পার্ট অফ দ্য পিআর অলসো। ওটা ওভাবে প্রমোশনও হয়, লোকেরা দুটো ছবির তো নাম জানতে পেরে গেল, ও তাহলে এই ছবিটা আসছে ওই ছবিটা আসছে, দুটো ছবির মধ্যে এসছে, আচ্ছা চল তো দেখি কোনটা ভালো ঠিক আছে, দুটোই দেখলো, এরকম তো। যাই হোক, তো কেউ কাউকেই কারো ছোট করা উচিত নয়। সবাই খেটে খুঁটে প্রচন্ড, সবাই মানে জানে কতটা পরিশ্রম লাগে একটা ছবি বানাতে। অ্যাক্টার্সদের খালি না, মানে পুরো ক্রু, অ্যাক্টার্সরা তো অনেক আরামে থাকে, চেষ্টা করে সবাই আর্টিস্টদেরকে আরামে রাখার জন্য, যতটা পারে রাখেও। বাকি ক্রু, ডিরেক্টর, ক্যামেরাম্যান, ডিওপি, মানে একটা ইমেন্স একটা লেভেলে পরিশ্রম হয়। তো সেখান তারপরে পোস্ট প্রোডাকশন এ প্রচন্ড একটা বড় একটা ব্যাপার। তো ওটা আমার খুব কষ্ট হয় যখন কোনো ছবি চলে না, খুবই কষ্ট হয়, কারণ সবাই খুব আশা নিয়ে করে ছবিটা বানায়, তারপরে যখন চলে না, যখন সাপোর্ট পায় না, খুবই কষ্ট লাগে। এবার ছবি খারাপ হলে সেটা চলো বুঝলাম, অনেক সময় না ভালো ভালো ছবি দর্শকরা দেখলো না বলে চললো না, সেটা খুব আঘাত দেয়। তো সবাইকে সবার পাশে দাঁড়াতে হবে, কোনো একটা হাউস দিয়ে ইন্ডাস্ট্রি হবে না। ইন্ডাস্ট্রি মানেই হচ্ছে অনেকগুলো মানুষ, অনেকগুলো হাউস, অনেক জন একসাথে, তখনই ওটা ইন্ডাস্ট্রি হবে। আলাদা 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 থাকলে তো ইন্ডাস্ট্রি হবে না, একসাথে হলেই এটাকে ইন্ডাস্ট্রি হবে। তো এটা একটা, আমরা যখন শুটিং করি আমরা বলি ইউনিট, আমাদের ইউনিট মানে কি, মানে আমরা 80-90 জনের একজন ইউনিট, একটা ইউনিট। তো ওরকম ইন্ডাস্ট্রিটাও একটা, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি একটা ইন্ডাস্ট্রি, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি এরকম। তো সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, সেটা তো তাহলেই আগে বাড়তে পারবো, না হলে কেউ একলা ওরকম ভাবে এগিয়ে, তো দেখতেই পাচ্ছি একলা এগোতে এগোতে গিয়ে এখন এই অবস্থা তো হলো, তাই না? তো আরো হাউসেস লাগবে, সবার ইউনাইটেড থাকতে হবে সবাইকে। ইউনাইটেড উই স্ট্যান্ড, অ্যাজ সিম্পল, ইউনাইটেড উই স্ট্যান্ড। তো ওটা হয়ে একদম। যাবে, সবাই ওটা বুঝছে, সবার এই দর্শকদের সাপোর্টটা পেলো সেটা বোঝা যায়। যখন দর্শক সাপোর্ট করছে, একটা ছবিকে এতটা হিট করে দিচ্ছে, তখন বোঝে না বস তাহলে এই কিছুটা ঠিক করেছে, এর থেকে তাহলে শিখি, ও একটা কিছু ঠিক করেছে, ওই ছবিটা এটা ভালো লেগেছে, এটা শিখি। আর ওটা ভেতর ভেতরে আছে, জানো তো, সবারই আছে, সবাই কেউই চায় না ঝামেলা করতে, কেউই চায় না কাউকে ছোট করে বড় হতে, চাওয়া উচিত নয়। তো আমি খুব পজিটিভ, আমি খুব অপটিমিস্টিক, আর আমার এই আশাটা আছে, আর আমি জানি এটা হবে। সেটা হচ্ছে ভালো ভালো ছবি আসবে বাংলা ইন্ডাস্ট্রি থেকে, আর দর্শকও সাপোর্ট করবে, আর এটা খুব উঁচু জায়গায় যাবে বাংলা ছবি, আবার আগেকার মতো, আগেকার দিনের মতন, যেখানে মানে বাংলা ছবির একটা নাম থাকবে কি ভাই, হ্যাঁ ভাই। বাইরে যখন গেছিলাম বম্বেতে, কলকাতা যায়, ও আচ্ছা আচ্ছা, এখন মানে ওটা একটু ডাউন হয়ে গেছে, আমি ওটা ফিল করেছি। জানো তো, আগে একটা ব্যাপার ছিল না, কলকাতা সে ও বাপরে বাপ, এরকম একটা ব্যাপার, এখন কলকাতা সে এরকম, ওটা আবার ফেরত চলে যাবে, সেটা আমি দেখতে পাচ্ছি। আর যেহেতু আমাদের মতন এরকম সব বড় বড় সব দেবদা, যারা সব উঠে পড়ে লেগেছে ইন্ডাস্ট্রিটাকে বাঁচানোর জন্য, ঠিক বাঁচাবে, আমরাও আছি, আমরা যতটা পারবো নিজের সাইড দিয়ে করবো। সেন্টিমেন্টাল ছবিটা যেরকম আশা করা হচ্ছিল যে একটা কমার্শিয়াল ছবি, একটা অ্যাটেম্প্ট, একটা প্রোডাকশন হাউস নিজেরা একটা অ্যাটেম্প্ট নিয়েছিল, ইয়াজদান নুসরাতদিরা, মানে হুম। না চলার রিজন কি মনে হয়? মানে এই যে ইউটিউবার্স রিভিউয়ার্স, যেটা না তোমার না কি পারসেপশন এদের নিয়ে? না না, রিভিউয়ার্সদের ক্ষতি কেন করবে? রিভিউয়ার্সরা তো ব্যাপারটাকে প্রমোটই করছে, তো সেটা নিজেদের বক্তব্য রেখে, ওপিনিয়ন্স রেখে ওনারা প্রমোটই করছে, প্রমোশনই করছে। সেটা যেভাবে, সেটা সবার সবার ফ্রিডম অফ স্পিচ আছে, সে নিজের বক্তব্য রাখতেই পারে, ছবিটা নিয়ে কথা হচ্ছে সেটাই যথেষ্ট, আমার মনে হয় না সেটা কথা।
তবে এটা একটা ব্যাপার আছে, ছিল সেন্টিমেন্টাল করেছিল দেখলাম, এখন কাটছে আস্তে আস্তে ব্যাপারটা, যেটা হচ্ছে সেন্টিমেন্টাল কত, তাও 1 বছর তো হয়েই গেল, তো চললো না। কারণ কি ওটাই মানে এত ভালো একটা ছবি, ওই হল পাওয়া থেকে একটু হাতের বাইরে ছিল। মানে ওই ইন্ডাস্ট্রিতে সাপোর্টটা কম পেয়েছে, যেহেতু প্রথম প্রোডাকশন হাউস, আর ইয়াজদা সবাইকে টাকা দিয়েছে, কারো পেমেন্ট বাকি নেই, সবাই খুব ভালো মতন সবাইকে রেখেছে, প্রচন্ড কেয়ার নিয়ে ছবিটা করেছিলেন বাবা যাদবের সাথে, খুব উনিও ফাটিয়ে ডিরেকশন দিয়ে, তুমি তো দেখেছো ছবিটা, তুমি জানো খুবই ভালো ছবি, পাওয়ারফুল ছবি, সুন্দর কমার্শিয়াল ছবি, বেশ ভালো। তো অ্যাপার্ট ফ্রম দ্য অবভিয়াস রিজনস, কয়েকটা একটু সাপোর্টটা দরকার ছিল ইন্ডাস্ট্রি থেকে, এরকম ব্যাপারটা মানে খুব ওয়েলকামিং ছিল না যে একজন নতুন প্রোডাকশন হাউস এসে ভালো ছবি করছে, সেটা কোথাও ইয়াজদা, নুসরাতদি আর পুরো টিমটা মিলেই ফাইট করেছে, অনেকটাই ফাইট করতে হয়েছে, আর ফাইট করেছে বলেই যতটা চলেছে তাও চলেছে, নাহলে সেটাও হতো না। আরিও আসছে ইয়াজদা, সো ইজ আ ভেরি সুইট গাই, ইয়াজদা নুসরাতদি আর লাইক দ্য সুইটেস্ট। তোমার একটা সারপ্রাইজও আছে, বড়বাদেও একটা সারপ্রাইজ আছে, সেটা এখন বলবো না, জানতে পেরে যাবে এই মাসের মধ্যে। বাট ইট ওয়ার্কড আউট ইন দি এন্ড। অনলাইন আসুক তখন আরো লোকেরা দেখবেন, তোমরাও একটু আরো সাপোর্ট করো, জানিও অনলাইন যখন ওটিটি প্ল্যাটফর্মে চলে আসবে, বাট চলতে পারতো আরো, অবভিয়াসলি আরো অনেক চলতে পারতো। থ্যাংক ইউ সো মাচ, অনেকটা সময় থ্যাংক নিয়েছি, ইউ। অনেকটা সময় নিয়েছি। না ঠিক আছে, খুব মজা ভালো আসলো লাগলো। বেশ, আমি অনেক বললাম, না অনেকদিন না পর ইন্টারভিউ ঠিক, করলাম জানো তো, অনেকদিন পর, তাই না আমারও অনেক কিছু বলার ছিল, সব বলে দিলাম। না না, নিশ্চয়ই আবারও ইন্টারভিউ, আমি যেন খুব তাড়াতাড়ি এরকম তোমার প্রচুর ছবি আসুক, একদম, আমি যেন বারবার তোমাকে মেসেজ করতে পারি, বারবার জ্বালাতে পারি, প্লিজ প্লিজ বারবার যেন প্রার্থনা করো ইন্টারভিউ আমার পাই। জন্য, প্রার্থনা করে যাতে আমি কাজ করতে পারি, চেষ্টা করছি, আমি খুব আমি জান লাগিয়ে কাজ করি, আর খুব ভালো লাগে আমার কাজ করতে, এই এই তোমার সাপোর্টটা পেতে ভালো লাগে, তোমার সাপোর্টের জন্যই সব করছি। সো প্লিজ, আমি ইন্টারভিউ দিতে রাজি, আজকে অনেকটা সময় ছিল, লম্বা ইন্টারভিউ দিলাম, পরে এবার আরো সময় থাকবে, আরো লম্বা ইন্টারভিউ দেবো। এবং আমি যেন রিপ্লাই না পাই, ও, তুমি এতটা ব্যস্ত হয়ে পড়ো একদিন। না না, তখন পিআর থাকবে, ম্যানেজার থাকবে, ঠিক আছে। আরে না, কাজটা ভগবানই দেয়, তো কাজটা করতে থাকি না, নিশ্চয়ই সবই কাজ দেবে। আর দেবদাকেও যে বলতে হবে কি, দেবদা কাজ লাগবে, দাও কিছু, দেখি খুব তাড়াতাড়ি হবে নিশ্চয়ই, দেখা যাক। আর তোমারও চ্যানেল খুব ভালো যাচ্ছে গো, আমি দেখলাম, আর খুবই ভালো, তোমার সব এডিটস, দারুণ দারুণ এডিটস করছো, দারুণ দারুণ ভিডিওস দিচ্ছ, কনগ্রাচুলেশন টু ইউ টু, তুমিও করে যাও, থ্যাংক একদম। ইউ, থ্যাংক এই ইউ, তো থ্যাংক ইউ সো এটাই মাচ লাগবে দাদা, না, থ্যাংক ইউ। তুমিও সবাই হাত ধরে উঠতে সুবিধা হয় সবার, তাই না? একদম 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 একদমই দাদা, তাই। একদম একসাথে এগোতে হবে চলো, অল যত দ্য বড়। বেস্ট বস, থ্যাংক ইউ দাদা, অল দ্য থ্যাংক ইউ, বেস্ট। ভালো থেকো। ওকে, বাই। একদম, তুমি ভালো থেকো, সবাই ভালো থেকো, সুখে থেকো, হ্যাপি থেকো, লাইফটা এনজয় করো, আর যা চাপ আছে চিন্তা করো না, ঠিক সব সব ঠিক হয়ে যাবে, তাই তো? ঠিক তো একদম, হতেই হবে বস। এই পজিটিভ হ্যাঁ, বার্তাটাই দর্শকদেরকে দিলে এটাই থাকুক। নিশ্চয়ই। ওকে বস, চলো, হ্যাঁ হ্যাঁ, টাটা, একদম। হর হর বাই দাদা, মহাদেব। বাই বাই। হর হর মহাদেব।